প্রথমে ছিল আগে রাম পরে বাম, আর এখন হলো তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক কাস্তে হাতুড়ি বেঁচে থাক। দুটোই কার্যত বিজেপির তৈরি করা স্লোগান। একদম খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বলছি, আগে রাম পরে বাম এও বিজেপির তৈরি করা স্লোগান, আরএসএস বিজেপির তৈরি করা স্লোগান, এবং এই যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক রাজ্যের বুকে কাস্তে হাতুড়ি তারাই বেঁচে থাক, এটাও বিজেপির স্লোগান। আপনারা যদি 2019 থেকে 2021 সালে রাজনীতিকে খুব একদম গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনারা অনেকে দেখতে পাবেন যে একটা স্লোগান সেই সময় খুব বাজার কাঁপিয়েছিল। কি ছিল সেই স্লোগান? যে এখন সিপিএমটাকে দিয়ে হবে না, সিপিএম এর দ্বারা এখন এই তৃণমূলকে হটানো সম্ভব নয়, সিপিএম এর কোমরের জোর নেই, লাল ঝান্ডা ফিকে হয়ে গেছে, সিপিআইএম পারবে না তৃণমূলকে হটাতে, সুতরাং তৃণমূলকে হটানোর জন্য, অর্থাৎ শুধুমাত্র সরকার থেকে তৃণমূল কংগ্রেসটাকে হটানোর জন্য এখন আপাতত বিজেপিটাকেই সমর্থন করো। এবং আপনাদের যদি মনে থাকে, আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন 2020 সালে ডিসেম্বর মাস নাগাদ যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেন, শুভেন্দু অধিকারী প্রকাশ্য সমস্ত মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, আমি সমস্ত সিপিআইএম কর্মীদেরকে, সিপিআইএম এর ভোটারদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারাও আসুন, আপনারাও এসে বিজেপিকে ভোট দেন, বিজেপিকে ভালোবেসে ভোট দিতে হবে না, আপনারা এসে ভোট দেন, আগে রাম পরে বাম, আগেই তৃণমূলকে সরকার থেকে সরাতে হবে। এবং আমি বিজেপি, আমি শুভেন্দু অধিকারী, আমি যদি ক্ষমতায় আসি, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের বুকে তখন সুষ্ঠু নির্বাচন হবে, আপনি তখন যাকে ভোট দেওয়ার আপনি তখন তাকে ভোট দেবেন। এই ছিল হচ্ছে বিজেপির বাইনারি, এবং নিজেরাই কার্যত গোটা বাইনারিটাকে সেট করে দিয়েছিল, যেটা এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন যে সিপিআইএম এর এই ফর্মুলা আগে রাম পরে বাম, আসলে এই ফর্মুলা হচ্ছে বিজেপির ফর্মুলা, যাতে গোটা ভোটটা, তৃণমূল বিরোধী গোটা ভোটটা যাতে শিফট হয় বিজেপির কাছে। দেখুন, এই গোটা বিষয়টাকে যদি আমাদেরকে আলোচনা করতে হয়, তাহলে আমরা একটা বিষয়কে কখনো এড়িয়ে যেতে পারি না, যে আমাদের রাজ্যে বিজেপির উত্থান ঘটলো কিভাবে। আপনি যদি বিজেপির ভোট পার্সেন্টেজ দেখেন, সেই সময়তে গোটা রাজ্য জুড়ে কিন্তু বিজেপির একটা 6%, 5 থেকে 6% ভোট বিজেপির কম বেশি ছিল, গোটা রাজ্য জুড়ে 5 to 6% ভোট। প্রথমবারের জন্য আমরা দেখলাম 2014 সালে সেই ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়ে প্রায় 16-17% মতো ভোট, আরো বেশি কম বেশি এরকম একটা ভোট পার্সেন্টেজ তারা পেল, এবং দুটো আসনও তারা জিতলো। 2016 সালে সেই ভোট পার্সেন্টেজ আবার কমে 10-এ চলে আসলো। এইটা মোটামুটি কম বেশি গ্রাফ আমরা সবাই জানি। আবার 2019 সালের লোকসভা নির্বাচনে প্রায় 40% ভোট, এবং 2021 সালে প্রায় 37% ভোট। এই যে বিজেপির ভোট ব্যাংকের উত্থান, এই যে ভোট পার্সেন্টেজের উত্থান, এই ভোটটা কিসের ভোট? এই ভোটটা কি হিন্দুত্বের ভোট? এই ভোটটা কি জাতীয়তাবাদের ভোট? এই ভোটটা কি বিজেপি যে প্রোপাগান্ডা নিয়ে রাজনীতি করে সেই প্রোপাগান্ডার ভোট? বিজেপির জন্য ইতিবাচক ভোট না। এই ভোটগুলো বিজেপির জন্য ইতিবাচক ভোট কোনো দিনও ছিল না। বিজেপির ইতিবাচক ভোট ওই 6%, 7% এর মধ্যে সবসময় ঘোরাফেরা করতো। তাহলে এই ভোটটা কোথা থেকে বিজেপির কাছে গেছিল? এই ভোটটা বিজেপির কাছে গেছিল তৃণমূল বিরোধী ভোট, অর্থাৎ তৃণমূলকে সরাতে পারবে এমন একটা শক্তি, যা মানুষকে সেই সময় বোঝানো হয়েছিল যে আগে রাম পরে বাম। যে মমতা ব্যানার্জির হাতে রাজ্য পুলিশ আছে, মমতা ব্যানার্জির হাতে সিআইডি আছে, মমতা ব্যানার্জির হাতে এই সমস্ত চিট ফান্ডের টাকা রয়েছে, মানে মমতা ব্যানার্জির দলের হাতে, কিন্তু সিপিআইএম এর এই মুহূর্তে এত কিছু নেই। সিপিআইএম তাই তৃণমূলকে টাইট দিতে পারবে না। এই মুহূর্তে টাইট দিতে যদি কেউ পারে, তাহলে কে পারবে? বিজেপি পারবে। কেন পারবে? কারণ সিবিআই আছে, ইডি আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, প্লাস প্রচুর কর্পোরেট ফান্ডিং আছে, কোটি কোটি টাকার কর্পোরেট ফান্ডিং আপনি দেখেছেন বিজেপিকে শেষ 2021 সালের নির্বাচনে। এখন এই যে ভোটটা বিজেপিতে গেছিল, তৃণমূল বিরোধী ভোটটা, 2021 সালে যখন বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, এবং তারপরে যখন এই মুকুল রায়, শুভ্রাংশু রায়, সব্যসাচী দত্ত, যারা এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, এই তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, এই যে যাতায়াত যারা শুরু করেছিলেন এবং আবার চলে আসলেন তৃণমূলে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ইডি 8 ঘন্টা ডেকে অভিষেক ব্যানার্জিকে জেরা করলো, তার সাথে সাথে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, সিবিআই তাদের জেরা করলো, ইডি জেরা করলো, না যদি কোনোটার ফাইনাল কোনো চার্জশিট হয়েছে, অথবা না একটা অভিযুক্ত এখন অব্দি জেলের মধ্যে নেই, সব জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। ফলে মানুষ দুটো জিনিস কিন্তু বিধানসভা নির্বাচনের পরে রিয়েলাইজ করলেন, যে এক, তৃণমূল বিরোধী ভোট
এই ভোট বিজেপিকে দেওয়া মানে সেই ভোটকে নষ্ট করা। কেন নষ্ট করা? যে দাবি আমরা বিধানসভা ভোটের সময়তে করেছিলাম যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বকলমে অন্য দলকে সাপোর্ট করা বা ভাইস ভার্সা, মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে সাপোর্ট করা বা বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাপোর্ট করা, ভাইস ভার্সা যেটা চলছিল, সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছিলেন। না হলে যে দলটা আজ থেকে 10 মাস আগে শূন্য হয়ে গেল, যে দলটা আজ থেকে 10 মাস আগে 4% গোটা রাজ্য জুড়ে 4% ভোটে গিয়ে পৌঁছালো, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে 12%, গোটা রাজ্যের ভোট পার্সেন্টেজে প্রায় 14-15%, এই লুটের ভোট। আবার আমি বলছি, তৃণমূল যেভাবে ছাপ্পা দিয়েছে, তৃণমূল যেভাবে লুটের ভোট দিয়েছে, তার মাঝে দাঁড়িয়েও এই যে এগিয়ে আসাটা ইতিবাচক। এবং বিজেপি আজকে এখান থেকে হতাশাগ্রস্ত হয়ে তারা এবার বলতে চাইছে তৃণমূল কংগ্রেস দিচ্ছে টাক, রাজ্যের বুকে কাস্তে হাতুড়িই থাক। আসলে বিজেপি কোনোদিন হয়তো এটা বুঝেই উঠতে পারেনি যে বিজেপির কাছে যে ভোট পার্সেন্টেজটা গেছে বা ভোট শেয়ারটা গেছে, এটা তাদের আদর্শের ভোট শেয়ার নয়। এটা বিজেপির আদর্শগতভাবে, বিজেপিকে ভালোবেসে মনে প্রাণে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেউ গিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, এটা ভুল। এই ভোট পার্সেন্টেজটা গেছিল কিন্তু তৃণমূলকে সরানোর জন্য। আজকে যখন সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে যাদেরকে বিজেপি প্রজেক্ট করেছিল তারাই আবার তৃণমূলে চলে আসছে, দেখুন এটা আমরা বিধানসভা নির্বাচনের সময়তে বলেছিলাম যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে গোটা তৃণমূলটাকে খেয়ে নেবে, আর তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে তৃণমূল থেকে বিজেপিতে যারা গেছিল তারা আবার দিনের শেষে ফের দলে ফিরে আসবে। সেটাই আজকে কার্যত গোটা রাজ্য জুড়ে ঘটছে। এর শেষেও দুটো কথা, দেখুন তৃণমূল বিরোধিতা, তৃণমূল মানে তৃণমূলের সরকারের বিরোধিতা। বিজেপিকে আপনি কবে থেকে দেখতে পেয়েছেন বলুন তো? 2017-18 ওই পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে বা ওই সময় থেকে আপনি গোটা রাজ্য জুড়ে বিজেপির মুভমেন্ট দেখতে পেয়েছেন। তার আগে যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, তিনি কার্যত সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই হয়তো গোটা দলটা চালাতেন। ফলত 2011 সাল থেকে মিথ্যা মামলা, কমরেডদেরকে ঘরছাড়া করা, সুশান্ত ঘোষকে জেলের মধ্যে আটকে রেখে ভয়ঙ্কর টর্চার করা, আমরা যেভাবে আমাদের কমরেডরা যেভাবে শহীদ হয়েছেন গোটা রাজ্য জুড়ে, আমাদের ওপর যেভাবে মিথ্যা মামলা নেমে এসছে, সারদার এসআইটি গঠন করে সুজন চক্রবর্তীর বাড়ি থেকে নোটিশ দিয়ে এসেছিলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, গৌতম দেবকে ডেকে নিয়ে এসে সিআইডির হেডকোয়ার্টারে বসে জেরা করায়, একের পর এক ঘটনা। বিজেপি কোনো চিত্রে ছিল না। আজকে বিজেপি হঠাৎ করে বলছে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে টাক, রাজ্যের বুকে কাস্তে হাতুড়ি তারাই থাক। এখন এটা হচ্ছে একটা হতাশার লক্ষণ, এবং এই হতাশার সবচাইতে বড় কারণ কি? যিনি বলছেন সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদার যিনি যেখান থেকে বিলং করেন, বালুরঘাট, সে বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের 6টা বিধানসভা নিয়ে বালুরঘাটের যে কনস্টিটুয়েন্সি, উনি যেখান থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। 2016 সালে এই 6টা বিধানসভার কেন্দ্রের মধ্যে সিপিআইএম 3টে জিতেছিল বা বাম কংগ্রেস 3টে জিতেছিল, তৃণমূল 3টে জিতেছিল। 2019 সালে যখন লোকসভা ভোট হলো, সেখান থেকেই কিন্তু বিজেপি লোকসভা আসনটা জিতলো। কি অদ্ভুত বিষয় আপনি দেখুন, যেখানে 3-3 ছিল, অর্থাৎ 3টে জিতেছিল বাম কংগ্রেস আর 3টে জিতেছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দাঁড়িয়ে 2019 সালে গিয়ে সুকান্ত মজুমদার জিতে গেলেন। সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে জিতলেন। আর এবারে যে নির্বাচন হলো সেখানে সুকান্ত মজুমদার নিজের ওয়ার্ডে হেরেছেন, নিজের ওয়ার্ডে থার্ড হয়েছেন, সিপিআইএম এরও পেছনে গিয়ে বসে আছেন। সাধারণ মানুষ আসলে বুঝতে পারছেন যে এই যে গটাপের রাজনীতি, সুকান্ত মজুমদার এত কথা বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার একবারের জন্য বলছেন না যে এ রাজ্যের বুকে সিবিআই কে ডেকে আনবার জন্য, সিবিআই কে নিয়ে আসবার জন্য বিজেপির কোনো অবদান নেই। একটা বিষয় আগে আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, সারদার মামলায় অথবা রোজভ্যালির মামলায় বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপির কোনো অবদানই নেই এ রাজ্যের বুকে সিবিআই কে নিয়ে আসবার জন্য। সিবিআই কে আনবার জন্য যারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, আব্দুল মান্নান, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা লড়াই করেছিলেন চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরামের তরফ থেকে সুজন চক্রবর্তী ছিলেন এবং আরো অনেক বিশিষ্ট জনেরা ছিলেন। বিজেপি তখন কোথায়? এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিবিআই যখন অর্ডার দিয়েছিল সারদার ইনভেস্টিগেশনে, সারদা রোজভ্যালির ইনভেস্টিগেশনে, সিবিআই ইনভেস্টিগেশনে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিল, সেটা ছিল 2014 সালে লোকসভা নির্বাচনের শেষ দিন, প্রচারের শেষ দিন। এখনো মনে আছে সেই দিনটার কথা। ফলত বিজেপি গোটা মানচিত্রে ছিল না। অর্থাৎ যে কথা আমরা প্রথমে শুরু করে বলেছিলাম যে এতদিন ধরে বিজেপি চাইছিল যে এই গোটা তৃণমূল বিরোধী ভোটটাকে নিজেদের দিকে রেখে দিতে, কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দিনের শেষে বুঝতে পারছেন যে যা বিজেপি তাহাই তৃণমূল, আর যাহা তৃণমূল তাহাই বিজেপি, অর্থাৎ যে নেতা আজকে তৃণমূলে ছিল কালকে বিজেপিতে, কাল বিজেপিতে ছিল আজকে তৃণমূলে, মানুষ বিশ্বাস হারাচ্ছেন, এবং বিশ্বাস হারাচ্ছেন বলেই আস্তে আস্তে কিন্তু বিরোধী শক্তি হিসেবে বামফ্রন্টের উপর আস্থা রাখছেন, এবং সেখানেই বিজেপি অস্বস্তি বোধ করছেন। এবং এর সাথে সাথে
দেখলাম সেই যে মিটিং, সেই মিটিংয়ে ওই যে ওনারা একটা মিটিং করেছেন সুকান্ত মজুমদাররা, সেই মিটিংয়ে খোদ শুভেন্দু অধিকারী আসেনি। এখন এই না আসার তাৎপর্যটা কোথায়? না আসার তাৎপর্যটা এখানে, ভোট লুটের জন্য বিজেপি, ভোট লুটের বিরুদ্ধে বিজেপি একটা বন্ধ ডেকেছিল। সেই বন্ধের দিন শুভেন্দু অধিকারী 10টার সময়তে ঘোষণা করেন মেদিনীপুর থেকে দাঁড়িয়ে, রাজ্য বিজেপির ডাকা বন্ধ, উনি ওখান থেকে দাঁড়িয়ে ঘোষণা করেন আর কিছুক্ষণ পরে যাতে বন্ধটা প্রত্যাহার করে নেওয়া হয়। হঠাৎ করে ডাকা বন্ধে মানুষের সমস্যা হচ্ছে। অর্জুন সিং, যে অর্জুন সিং এর গোটা পরিবার, সুনীল সিং সহ সবাই চলে গেছেন তৃণমূল কংগ্রেসে। তো বিজেপি তাদের নিজেদের নেতাদেরকেই ধরে রাখতে পারছে না তৃণমূলের যাওয়া থেকে। এবং আজকে এই যে অস্বস্তিতে বিজেপি পড়েছে, যে একের পর এক ভোট পার্সেন্টেজ চলে যাচ্ছে, ভোট শেয়ার চলে যাচ্ছে, বিজেপিটা এ রাজ্যের বুকে সংসদীয় রাজনীতিতে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষুদ্র হয়ে যাবে। কারণ যে বিজেপি একসময় মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল তৃণমূলকেই তারা সরাবে, আজকে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে ধার করা নেতাগুলোকে তৃণমূল থেকে নিয়ে এসেছিল আবার তারা তৃণমূলে ফিরে যাচ্ছে। এবং সারদা, নারদা, রোজ ভ্যালি, একের পর এক চিটফান্ড কাণ্ড, গরু, কয়লা, সোনা, সব কিছুতে একটা নিজেদের মধ্যে সেটিং করে চলছে। তাই যারা অভিযুক্ত তারা নির্দ্বিধায় মনের আনন্দে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর এরা বাইরে মাঝে মাঝে তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূলের যুদ্ধ দেখাতে চাইছে। যে যুদ্ধ থেকে মানুষ আপাতত মুখ ফেরাচ্ছেন, মুখ ফিরিয়ে বামপন্থীদের প্রতি আস্থা রাখছেন। সবাই ভালো।